কাদের দুর্নীতি সেটা নিয়ে একটু আলোচনা, সাথে সাথে কেন্দ্রীয় সরকার যে কালা কানুন যে আইন নিয়ে এসেছে শুধু সংখ্যার জোরে পার্লামেন্টের দুটো কক্ষে বিরোধী দলের নিয়ে আসা এমপি গুলোর মতামতকে অগ্রাহ্য করে তাদের যুক্তিকে শুধু সংখ্যার জোরে দাবিয়ে রেখে অসাংবিধানিক অগণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আঘাত দিয়ে যে বিলকে আইনে পরিণত করেছে এই সংশোধনী আইনের বিরোধিতা বা কেন আমরা প্রত্যাহার করতে বলছি এই নিয়ে একটু আলোচনা হবে। কি আপনারা প্রস্তুত তো শুনতে ভাই? যারা প্রস্তুত তো হাত তুলে দেখান তো। কারণ অসুবিধা হবে, একটু টাইম যদি নিয়ে অসুবিধা হবে কি আপনাদের জানা দরকার। আমি এই জন্য আলোচনা সভা রাখলাম, প্রতিবাদ সভা রাখতে পারতাম, চোরেদের বিরুদ্ধে যেমন প্রতিবাদ হবে, যারা সংবিধানের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, কিন্তু তার পরিবর্তে আলোচনা সভা এই জন্যই রাখলাম আপনাদেরকে একটু কিছু জানা দরকার। আপনাদের তো জানা দরকার আসল রহস্যটা কোথায়, কি জন্য 26,000 চাকরি বাতিল হয়েছে, কারা কারা যুক্ত এর সাথে, কোন পন্থা অবলম্বন করলে চাকরি বাতিল হতো না, এইগুলো আপনাদের একটু জানা দরকার তো নাকি ভাই? কারণ যে 26,000 চাকরি বাতিল হয়েছে তার মধ্যে কি সবাই দুর্নীতিগ্রস্ত না, অল্প কিছু দুর্নীতিগ্রস্ত আছে। বৃহৎ অংশের মানুষ মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে আপনার আমার বাড়ির ছেলেরা যারা আপনার আমরা যারা ভ্যান চালিয়ে রিক্সা টেনে মাঠে কাজ করে, রং মিস্ত্রির কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, ভিন্ন রাজ্যে গিয়ে কাজে গিয়ে অর্থ উপার্জন করে আপনার আমার বাড়ির ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলাম, মেধার ভিত্তিতে তারা আপনার রিটেনে পাস করলো, ভাইভাতে পাস করলো, লিস্টে নাম আসলো, তারা যারা চাকরি করছে আর কিছু দুর্নীতিগ্রস্ত নেতাদের জন্য অর্থের বিনিময়ে অবৈধ পন্থা অবলম্বন করায় কিছু 2 নম্বরীকে ঢুকিয়ে দিয়ে আজকে টোটাল প্রায় 26,000 যে শিক্ষক তারা বাতিল হয়ে গেল। দোষটা কার ভাই? আপনার বাড়ির ছেলেটার? আপনার বাড়ির ছেলের দোষ নয় তো। আপনার বাড়ির ছেলের মেধা ছিল, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, আর বড় লোকের দামাল ছেলে নেতাদের কাছে কাছে ঘুরে ঘুরে সেই ধরনের ছেলেরা যাদের আপনার মালদা এই বাঁকুড়া জেলারই ঘটনা, স্কুলে এসে যে যুক্ত অক্ষর বানান করতে পারেনি, হয়েছে তো ভাই, নিউজে এসেছিল। ওই ছেলেগুলো যাদের পেন দিলে সিগনেচার করতে বললে পেন ভেঙে ফেলবে, 15 লাখ 20 লাখ টাকা দিয়ে বা অন্য কোনো অবৈধ পন্থা অবলম্বন করে চাকরিতে ঢুকিয়েছিল। রাজ্য সরকার একবারের জন্য বুঝতে পারেনি যে পানি এত দূরে গড়িয়ে যাবে, ঠিক বুঝতে পারছে না। ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য নওশাদ সিদ্দিকী সহ 1000 ছেলের উপরে 1000-এর বেশি ছেলের উপরে মিথ্যা মামলা দিয়েছে, পানিটা কত গভীরে গড়ায় সেই রকম বুঝতে পারেনি এরা যে এরকম মামলা হয়ে যাবে, হাইকোর্টে ধাক্কা খাবে, সুপ্রিম কোর্টে গিয়ে প্যানেল বাতিল হবে, এরা ধরতে পারেনি। এরা প্রথমে যখন যে সমস্ত মেধাযুক্ত ছেলেরা তাদের সাথে ডিপ্রাইভ হয়েছে, তাদের সাথে অন্যায় হয়েছে, তারা যখন এসএসসি কে যে জানাতো যে আমাদের সাথে অন্যায় হয়েছে, আমরা যোগ্য, আমরা চাকরি করার যোগ্য, আমাদের পরিবর্তে অযোগ্যগুলো শিক্ষা কেন্দ্রে গিয়ে ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে, ওদেরকে বাতিল করে আমাদেরকে নিয়োগ করা হোক, তখন এই এসএসসি থেকে বলেছিল দপ্তরের যারা আধিকারিক, তোরা জাহান্নামে জেগে যা, আমাদের কাছে আসবি না। যারা তারা এখন জেলে ভাত খাচ্ছে, আর যাদের চাকরি চুরি হয়েছিল তারা এখন আইনি লড়াই করছে। দোষ তো রাজ্য সরকারের, দোষ তো পর্ষদের, দোষ তো এসএসসির। প্রথম কথা দুর্নীতি করে ঢুকিয়েছে, মামলা কোর্টে উঠেছে, কলকাতা হাইকোর্ট বারবার একটা কথা বলছিল, বিচার ব্যবস্থায় যারা আছেন, যারা জাজেস আছেন, বারবার একটা কথা বলছিল, কারা অবৈধ কারা বৈধ এর লিস্টটা দিন, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমি তো জানি, আমি ফুরফুরা শরীফ থেকে এই আপনাদের বিষ্ণুপুরে এসেছি, কোন রাস্তা দিয়ে এসেছি আপনারা কি সবাই জানেন ভাই? কিন্তু আমি তো জানি
তাহলে আমার যে দুর্নীতি করেছে সেই তো বলতে পারবে কজন অযোগ্যকে ঢুকিয়ে দিয়েছি যোগ্যদের মাঝে, বাঘের মাঝে ওটাকে ভেড়েকে বাঘের মতো সাজিয়ে ঢুকিয়ে দিয়েছি। যারা ঢুকিয়েছে তারাই তো বলতে পারবে ভাই। তো আইন বিচার ব্যবস্থা বারবার সেই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বারবার জিজ্ঞাসা করেছে, বারবার জানতে চেয়েছে কারা যোগ্য কারা অযোগ্য, সেগ্রিগেশন করে দিন, পৃথকীকরণ করে দিন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা কি দেখেছি, পর্ষদ যে লিস্ট দিয়েছে ওই 4000 কতজন মতো, এসএসসি লিস্ট দিয়েছে ওই 5000 কতজন মতো, আর রাজ্য সরকার যে লিস্ট দিয়েছে দুর্নীতিগ্রস্ত যারা সে 6000 কত পর্যন্ত। অর্থাৎ তিনটে দপ্তর, রাজ্য সরকার, এসএসসি, পর্ষদ যে লিস্ট দিয়েছে তিনজনের সংখ্যা 3 রকম, আর সিবিআই যে লিস্ট বার করেছে সেখানে 8000 কত, অর্থাৎ 4 জনের তথ্য 4 রকম, পুরো হচপচ হয়ে গেছে। বা ওই হচপচ হয়ে যাওয়ার পরেও সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারকে সুযোগ দিয়েছিল, সুপ্রিম কোর্ট এসএসসি কে সুযোগ দিয়েছিল, সুপ্রিম কোর্ট পর্ষদকে সুযোগ দিয়েছিল যে সঠিক তথ্যটা জমা করুন। এসএসসি, পর্ষদ, রাজ্য সরকারের আন্ডারে থাকে, তিনজন মিলে বসে যদি সঠিক তথ্যটা দিয়ে দিত যে এইগুলো অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে, তাহলে এই দুর্দিন আমাদের দেখতে হতো না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, চোরগুলোকে বাঁচানোর জন্য, যারা টাকা তুলেছে তাদেরকে বাঁচানোর জন্য নৌকা যখন ডুবছে সকলকে নিয়ে, মেধাযুক্তকে নিয়ে এই অপদার্থ সরকার ডুবলো। আমাদের এলাকায় যারা, বাবু এইদিকে আসো না, এদিকে আসো না, তোমাদেরকে বলা হচ্ছে তো নাকি, এদিকে আসো। আমার কনসেন্ট্রেট তো বারবার এদিকে চলে যাচ্ছে, ঘোড়ার ডিমের মাথা, আমার কনসেন্ট্রেট তো এদিকে চলে যাচ্ছে। ভাই এদিকে বসো তো ভাই, পিছনে যা বসো তো ভাই, এ ভাই বসো। আর আমি বক্তব্য শেষ করে দিচ্ছি ভাই, আমাকে ইনডিসিপ্লিন একদম পছন্দ লাগে না। আর সংখ্যা বাড়ানোর আমি পক্ষপাতী নয় ভাই, সংখ্যা বাড়িয়ে কিচ্ছু লাভ হবে না। এদিকে চলে আসো, আমার কনসেন্ট্রেট তো বারবার এদিকে চলে আসছে, দেখতে পাচ্ছেন না? তা এই দায় কার? রাজ্য সরকারের দায়। কেন রাজ্য সরকার, কেন এসএসসি, কেন পর্ষদ একসাথে বসে সঠিক তথ্য দিল না? যদি সঠিক তথ্য দিত তাহলে যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তারা বাতিল হয়ে যেত, আর আমার আপনার বাড়ির ছেলেগুলো যাদের মেধা আছে তারা স্কুলে থেকে যেত। যাদের চাকরি বাতিল হতো তারা কি আর ফিরি ফিরি গিয়েছে চাকরি করতে? ধরে ঢুকিয়ে দিয়েছে নাকি? সে তো মালের বিনিময়ে গেছে। সেই মালগুলো এখন কোথায়? ইউক্রেনে মাল আছে। মালগুলো কোথায়? দুবাইয়ে আছে। সেই মালগুলো কোথায়? ইউরোপে চলে গিয়েছে। সেই টাকাগুলো কোথায়? জাপানে চলে গিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে পড়া পাঠিয়ে দিয়েছে। কারা পাঠিয়েছে? এই আপনার এলাকার যে দালালটা সেটা নাকি? এ দালাল তো 10,000 20,000 কি খুব বেশি 50,000 মাথা পিছু পেয়েছে, কিন্তু তুলেছে তো 15 লাখ। বাকি 14.5 লাখ কোথায় গেল? জেলা লেভেলের দালাল হয়তো আরো 1 লাখ নিয়েছে, বাকিটা কোথায় গেল? কলকাতার শহরের বাবুদের কাছে গেল। সেই শহরের বাবুরা অত বোকা নয়, ওই যা ভুল করেছে গার্লফ্রেন্ডের কি বলে গদির তলায় রেখেছে, আর গার্লফ্রেন্ডের গদির তলা তো ওদের পাবেন না, আর তাদের বেডরুমেও পাবেন না। খুঁজলে দেখা যাবে টাকাগুলো কোথায়? দুবাইয়ে, ইউক্রেনে, রাশিয়াতে, ব্রাজিলে, বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে গিয়েছে। ওখানে তারা ব্যবসা করছে। এবার বলুন, যাদের চাকরি বাতিল হবে তারা প্রথম কাকে ধরবে? এসে লোকাল দালালের হাতে টাকাটা দিয়েছে, ভাই আমি 15 লাখ দিচ্ছি, আমার ফেরত দে। তুই আমার চাকরি যেন দিয়ে আমার বাতিল হয়ে গেল, তুই টাকা ফেরত দে। তাহলে কার পিঠের চামড়া তুলবে? কার বলুন? লোকাল দালালটার, যারা টাকা দিয়েছে। ওই এইগুলোকে বাঁচানোর জন্য টোটাল যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদেরকেও চোর বানিয়ে দিল। এর জবাব আমাদেরকে দিতে হবে না? জবাবটা কিভাবে দেবেন? জবাব দেওয়ার জায়গাটা হচ্ছে ভোট। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা সারা দিন ধরে লড়াই করলাম, আন্দোলন করলাম, প্রতিবাদ করলাম, যখনই ভোট দিতে যাচ্ছি 500 টাকা বিরিয়ানির প্যাকেটে ভুলে গেলাম। সমস্যা হচ্ছে আমাদের এটা। আর যেদিন আমি 17 তারিখ সুপ্রিম কোর্টে ওয়াকাফ নিয়ে মামলা করতে গিয়েছিলাম, 16-17 দুদিন মামলা হয়েছে। 17 তারিখে
এখানে রাজ্যের একটা সংস্থার পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে বলা হচ্ছে এই মুহূর্তে শিক্ষকের অভাব, হ্যান ত্যান বলে এদেরকে সুযোগ দেওয়া হোক। একটা অর্ডার এসেছে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা দুর্নীতি অবলম্বন করেনি বা যা এখনো চিহ্নিত হয়নি তারা কি করবে, শিক্ষকতা করতে পারবে। অনেকে অনেক হেডলাইন লিখেছে, সম্মানীয় শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে অনেক কথা লিখেছে। আমি আপনাদের বলে যাই, আরো বিপদ ডেকে আনলো, আরো বিপদ ডেকে আনলো। রিভিউ করার কোনো আর মনে অপশন থাকলো না। 31শে ডিসেম্বরের পরে কি হবে, খালাস, সব কেটে পড়ো, বাতিল হলো। তখন রাজ্য সরকার কি বলবে, দুটো কথা বলতে পারে। কোর্টকে গিয়ে বলবে যে, আদালতকে বলবে যে আমাকে আর কিছুদিন টাইম দেওয়া হোক, আমি চেষ্টা করছি। কেন কিছুদিন টাইম চাইবে, 2026-এর ইলেকশনের নোটিফিকেশন জারি হয়ে যাবে বলে। অর্থাৎ এই গোলমেলিয়ে ভোটের যেই নোটিফিকেশন হয়ে যাবে, তৃণমূল কংগ্রেসের নেতারা টপ টু বটম পর্যন্ত বলবে ভোটের নোটিফিকেশন জারি হয়ে গেছে, এখন এটা নিয়ে কথা বলা যাবে না, কোড অফ কন্ডাক্ট হয়ে যাবে। এটা খুব সুন্দরভাবে এগোচ্ছে। কিন্তু যারা ভাবছেন, যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছেন, তাদেরকে বলছি ঘরে বসে থাকার সময় নয়। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বসম্মতভাবে আপনাদের পাশে থাকবে, আপনাদের হকের লড়াই আপনাদের সাথে দেবে। তো আপনাদেরকে যেভাবে ভুল বুঝাচ্ছে, সাময়িক সুস্থ হয়ে কিন্তু লং টাইমের জন্য আপনারা আপনাদের যে গৌরবের সাথে মাথা উঁচু করে যে চাকরি করছেন, এটা থেকে চিরজীবনের মতো মানে এই যে প্যানেলটা চলছে তো বাতিল হয়ে যাবে। তাই অনুরোধ করছি, আসুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আপনারা আন্দোলন সংগঠিত করুন, আওয়াজ তুলুন। রাজ্য সরকারের অপদার্থতার জন্য আমরা মেধাযুক্ত, আমাদের চাকরি বাতিল হয়েছে। অবিলম্বে সমস্ত মেয়র যে ওয়েমার্কশিট আছে পাবলিশ করুক। প্রকৃত যারা মেধাযুক্ত তারা স্কুলে থাকুক, পন্থা অবলম্বন করে চাকরি চুরি করেছে, চাকরি চুরি করে যারা স্কুলে গিয়েছে তাদেরকে বাদ দিয়ে যোগ্যগুলোকে শিক্ষা কেন্দ্রে পাঠানো হোক। এই আওয়াজটা আমরা তুলছি। সাথে সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছি, আমরা শুধু তুললে হবে না, আপনারা এগিয়ে আসুন। আপনাদের সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট থাকবে। আপনাদের সুরে সুর মিলিয়ে যোগ্য যারা তাদেরকে স্কুলে যাওয়ার যাতে ব্যবস্থা করে সরকার, তার সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ আন্দোলন আইএসএফ আপনাদের সাথে করবে। বন্ধুগণ, বুঝে আসছে তো নাকি? বলে সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে। চুরি এরা করলো, আবার বলছে নাকি বিকাশ স্যারের দোষ, শামীমদার দোষ। আরে ভাই, আপনি কোটি কোটি টাকা খরচ করে অ্যাডভোকেট লাগালেন, তাহলে সেই অ্যাডভোকেট গুলো কি হলো? তারা কি করছিল? চুরি করেছেন, এখন গলাবাজি করছেন। বলে একটা কথাই না, চোরের মায়ের জোরে বলুন। এই তৃণমূলের অবস্থায় চোরিরা করেছে আর দোষ উকিলদেরকে দিচ্ছে। আমি বলছি তো, যদি আমি ভুল বলি আমার নামে মামলা দিতে বলবেন। এই 26,000 যে চাকরি বাতিল হয়েছে, তৃণমূল কংগ্রেস চুরি করেছে বলেই বাতিল হয়েছে। আমি বলে গেলাম, এখানে জিজ্ঞাসা করবেন। এখন আমি দ্বিতীয় পয়েন্টের উপরে